শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে সবসময়ের মতোই শুভকামনা জানাচ্ছি। তো আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি একজন স্থপতি নাজনীন সুলতানা ঝুমি, তাকে আমরা জানার চেষ্টা করব। শুভ সকাল। শুভ সকাল। আমরা একটু শৈশব থেকে শুরু করতে চাই। আপনার জন্ম কোথায় হয়েছিল এবং কেমন ছিল শৈশব, সবকিছু মিলিয়ে যদি একটু জানেন। আমার জন্ম ময়মনসিংহ শহরে, আর বেড়ে ওঠাটা ওখানে। আমার স্কুল কলেজে ময়মনসিংহে। ময়মনসিংহের ভাষায় কথা বলতে পারেন? না, এই জিনিসটা আসলে বাসা থেকে মনে হয় খুব কনসিয়াসলি আমাদেরকে ময়মনসিংহের ভাষায় যেন আমরা কথা বলতে না পারি, মানে ওই অ্যাকসেন্টটা যেন না আসে। মা সবসময় আমাদের সাথে খুব শুদ্ধ ভাষায় কথা বলতেন এবং আমাদের ওইটাই প্র্যাকটিস হয়ে গেছে। খুব ভালো, কিন্তু আমার মনে হয় যে লোকাল ল্যাঙ্গুয়েজটা জানাটা খুব জরুরি। অবশ্যই অবশ্যই। এবং আমি যেহেতু একটু পারি, যেমন আপনি খাইছুইন করছুইন গেছুইন এইটুকুই। ময়মনসিংহের লোকাল অ্যাকসেন্ট খুবই ভালো এবং এটা আমাকে খুব টানে, যে কারণে আমি আমার কাছে মনে হলো একটু জিজ্ঞেস করি। তো ফ্যামিলিতে কে কে আছেন, মানে ওই সময়টাতে আর কি? আমরা হচ্ছি 5 ভাই বোন, 4 বোন 1 ভাই। আপনি কততম? আমি সবার ছোট। মানে বেশ ছোট। আমার ভাই বোনদের সাথে আমার বয়সের ডিফারেন্সটা অনেক বেশি। তো যার জন্য সবসময় বাবা মার আদরের পাশাপাশি ভাই বোনদের আদরও আমি বড় হয়েছি। আর আমাদের বাসাটা অনেক বড় একটা বাসা ছিল। আমি সবসময় দেখেছি ছোটবেলা থেকে আমাদের বাসায় অনেক আশ্রিত, কেউ হয়তো পড়তে আসছে, তাদেরকে থাকা খাওয়া পড়াশোনা করানো, মানে এগুলোর পিছনে আমাদের অনেক লোকজন থাকতো। তো এত মানুষের ভিতরে আমি খুব আদরেই বড় হয়েছি। আপনার বাবা কি করতেন? বাবা ব্যবসায়ী ছিলেন, মা গৃহিণী। আচ্ছা। গৃহিণী হলো আমাদেরকে ওই সময়ে যে আমাদেরকে তৈরি হওয়াটা সম্পূর্ণ আমরা মায়ের হাতেই তৈরি হয়েছি। আমাদেরকে একটা কিছু পড়া বোঝাতে হলে সেটা মাই বুঝিয়েছে। আমরা কখনো শিক্ষকের কাছে পড়া বা এটা হয়েছে পরে যে স্কুলের একদম শেষ ফাইনালের আগে বা কলেজের ফাইনালের আগে, তখন আমরা হয়তো শিক্ষকদের কাছে পড়েছি, কিন্তু আমাদের পড়াটা সম্পূর্ণ আমার মা দেখতেন, আমাদের সব ভাই বোনদেরই। আর একটু বাবাকে নিয়ে শুনি। আর বাবা একটু ব্যস্ত ছিলেন, উনি ব্যবসার কাজ করতেন। তো ওনার ঢাকা ময়মনসিংহ এরকম যাতায়াতের মধ্যে থাকতেন। তো বাসায় যখনই ঢাকায় আসতেন বা দেশের বাইরে যেতেন, তখনই ফেরার সময় আমাদের সবার জন্য গিফট দিত। আমার জন্য সবসময় বই নিয়ে আসতো। মানে বই পড়তে খুব পছন্দ করতাম ছোটবেলা থেকে। তো কাদের বই পড়া হতো ছোটবেলায়? একদম ছোটবেলা আব্বা যে সময় স্মৃতিটা আমি পাই সেটা তো বাচ্চাদের, বিশেষ করে যে তখন তো লেডিবাগের বইগুলো এত অ্যাভেলেবল ছিল না। ঢাকায় হয়তো অনেক খুঁজে কিনতে হতো বা ইন্ডিয়া গেলে ওখান থেকে নিয়ে আসতেন। আর পরে তো বড় হয়ে সবার সুনীল, সমরেশ মজুমদার, এদের বইয়ের তো একদম ভক্ত ছিলাম। বই এত বেশি পড়তাম, বাইরের বই, যে মা সবসময় বলতো যে এ তো পড়ালেখা করে না, শুধু বই পড়ে, বাইরের গল্পের বই পড়ে। কাঁথার ভিতর ঢুকিয়ে টর্চ দিয়ে রাতে যাতে ঘুমিয়ে গেছে এটা মা বুঝতো, কিন্তু আসলে বই পড়ছে বা পড়ার বইয়ের নিচে গল্প বই লুকিয়ে পড়া। তো ওই সময় স্কুলে 9-10 আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্র ওটা করেছি, তখন ময়মনসিংহে ওইটার ব্রাঞ্চ গেল বিশ্ব সাহিত্য কেন্দ্রের। কলেজেও আমরা বিশেষ সাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম করেছি আর কি, কলেজ থেকে। আমাদের সেই সময়ের মায়েরা মনে করতো যে আসলে সেই সবচেয়ে ভালো স্টুডেন্ট যে শুধু একাডেমিক বই পড়ে এবং জোরে জোরে পড়ে। হ্যাঁ, পড়তে বসলে দেখা যায় জোরে জোরে পড়বে এবং খুব মনোযোগ দিয়ে ওকে ফাইন আমার মেয়ে পড়াশোনা করছে। না, ওরকম আসলে হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তারপরও রেজাল্ট খারাপ হতো না বলে অত একটা প্রেশারের মধ্যেও রাখতো না। রাইট। আপনি মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন, সেটা নিশ্চয়ই আপনার বইটা পড়া বা আপনার একাডেমিক রেজাল্ট। ওরকম অত ভালো কিছু ছিলাম না, বাট খারাপও ছিলাম না। আপনাদের ভাই বোনরা কি সবাই একই রকম? ভাই বোনরা সবাই আমরা তো সবাই ময়মনসিংহে বড় হয়েছি, কলেজ পর্যন্ত ময়মনসিংহে, তারপর সবাই ঢাকায় এসে আমরা পড়াশোনা করেছি এবং সবাই ভালোই। জি, আমরা আপনার সম্পর্কে বিস্তারিত জানবো, তবে তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানিয়ে আসি। দীর্ঘ 2 যুগেরও অধিক সময় ধরে স্থাপত্য শিল্প নিয়ে কাজ করে চলেছেন নাজনীন সুলতানা ঝুমি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। কর্মজীবনের শুরুতেই যমুনা ফিউচার পার্কের মতো গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছে তার। স্বামী নাজমুল হক বুলবুলের সাথে পরিচালনা করেছেন ডিজাইন ল্যাব আর্কিটেক্টস নামের একটি প্রতিষ্ঠান। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি বেশ কিছু দৃষ্টিনন্দন স্থাপনার ডিজাইন তৈরি করেছেন এবং জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার অর্জন করেছে। তাদের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে গ্রামীণ নার্সিং ইনস্টিটিউট, বান্দরবান ইন্টারন্যাশনাল রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেড, কক্সবাজারে হোটেল প্রবাল, মেরিয়ট 5 তারকা হোটেল, উত্তরা দিয়াবাড়িতে অত্যাধুনিক সামাজিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
ক্যালেডোনিয়ান ইনস্টিটিউট অফ নার্সিং, সিলেটে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, ঢাকা এয়ারপোর্ট রোডে লা মেরিডিয়ান হোটেল, ঢাকা রিজেন্সি হোটেল সহ অসংখ্য ভবনের আর্কিটেকচারাল ডিজাইন ও ইন্টেরিয়র ডিজাইনের প্রজেক্টে কাজ করেছেন তিনি। জি, বুয়েটে যাওয়ার আগে একটু যদি স্কুল কলেজের গল্পটা একটু শুনি, কোন স্কুল ছিল, কোন কলেজ ছিল? আমি একদম ছোটবেলায় একটা মানে কিন্ডারগার্টেনের মতো একটা স্কুলে ছিলাম, ওটা হচ্ছে হলি ফ্যামিলি। আচ্ছা। তো জার্মান থেকে একজন টিচার এসে ওই মিশনারিদের জন্য স্কুলটা করলেন। তো ওখানে আমরা মানে অনেক দূরে ছিল বাসা থেকে, বাট ওখানে আমরা ভর্তি হয়েছিলাম ওই সময়ে যে বাচ্চারা, যে তখন ময়মনসিংহে আসলে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না, ওইটাই ছিল প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল ময়মনসিংহে। মানে ফুললি ইংলিশে তখন সব এডুকেশন দিবে এই ধরনের কোনো স্কুল ছিল না। তো ওই সুযোগটা আমার বাবা মা ছাড়ে নাই, আমি ওখানে ভর্তি হয়েছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওই যে সিস্টার ছিলেন, সিস্টার হেলেন, তখন উনি মারা গেলেন। তো স্কুলটা তখন ইংলিশ মিডিয়াম ব্রাঞ্চটা বন্ধ হয়ে গেল, শুধু বাংলা মিডিয়াম ছিল। তখন আমি চলে আসলাম প্রি ক্যাডেটে। তো আমি যেহেতু একদম ছোট ছিলাম, আমারকে দিয়ে একটু মানে যা আগে হয়নি সেগুলো একটু করার চেষ্টা আর কি বাবা মার। তো আমাকে ক্যাডেটে যাওয়ার জন্য প্রি ক্যাডেট স্কুলে দেওয়া হলো। তো প্রি ক্যাডেটে আমি যখন ক্লাস 5-এ পড়ি, আমার আসলে আমরা 2 ভাই ছিলাম, আমার আরেক ভাই যে ছিল সে মারা গিয়েছে তখন। আচ্ছা। তো যার জন্য ওই ক্যাডেটে যাওয়ার ওই চিন্তা তখন আর কি বাদ দিল, যে একদম ছোট বাচ্চা, সে কাছেই থাকবে। প্রি ক্যাডেটে আমি 6 পর্যন্ত পড়ার পর বিদ্যামী স্কুলে আমি এসেছি। খুব নাম করা স্কুল, এটা ময়মনসিংহে এখনও আছে, এবং ময়মনসিংহে এখন বিভাগ হওয়ার পরে এটাই হচ্ছে টপ স্কুল, এবং বিভাগীয় টপ রেজাল্টটা বিদ্যামী স্কুলই করে, সব বছরই করে। এবং ওখান থেকে সবসময় স্ট্যান্ড করা স্টুডেন্ট থাকি আর কি, 1-2 আগে থাকতো আর কি এই সময়। এখনও আর কি রেজাল্টের দিক থেকে বেশ আগানো। তো বিদ্যাময়ী থেকে আমার এসএসসি হয়েছে, তারপর আমি সরকারি একটা কলেজ মোমিনিনেসা, সেখানে থেকে আমি ইন্টারমিডিয়েট। স্কুল জীবনের শিক্ষক হিসেবে কাদেরকে পেয়েছেন, তাদের কথা একটু শুনে নেই। আমি আসলে যখন প্রি ক্যাডেটে পড়তাম তখন ওখানে পড়ার স্টাইলটা আমার খুব ভালো লাগতো, ওখানে কিছু খুব প্রিয় টিচার ছিলেন। আর বিদ্যাময়ীতে যখন এসেছি তখন কয়েকজন স্যার, যারা হয়তো এই যে পড়ালেখাটা তেমন একটা গুরুত্ব দিতাম না আর কি, খেলাধুলা বা ছবি আঁকা অথবা বই পড়া এগুলি করতাম। তো যখন ওই এসএসসির আগে প্রি টেস্ট যেটা হতো, হওয়ার পরে আমাকে স্কুলে ডাকলো আর কি, প্যারেন্টসদেরকে ডাকলো। তো এক স্যার বললেন যে আপনার মেয়ে যে এত সুন্দর করে লিখে, হ্যাঁ, আমরা কোথাও কাটাছেঁড়া করতে পারি না, তো ওকে তো আরও বেশি গ্রুমিং করতে হবে যেন ও অনেক অনেক ভালো রেজাল্ট করতে পারে। তো ওই স্যারের ওই কথা শুনে তখন আমি অনেক সিরিয়াস হয়ে গেলাম পড়াশোনায়। তো উনি ছিলেন হুদা স্যার, উনি আমাদেরকে সায়েন্স পড়াতেন। আচ্ছা। তো তখন ওই গ্রুমিংয়ের কথা আসলো বলে, মানে আগে বলেছে যে আসলে আমাদের পড়ালেখাটা সম্পূর্ণ মা দেখতেন। তখন ওই স্যার বাসায় আসলেন আর কি পরীক্ষার ওই 3 মাস। আচ্ছা। তো এসে আমাকে সে পড়া দিয়ে যেতেন, যথারীতি পড়া তো তৈরি করতাম, তো বলতো যে আমার সামনে বসে পড়ো তুমি। তো আমি জাস্ট পেজ উল্টে একবার দেখেই ওনাকে আমি পড়া দিয়ে দিতে পারতাম, মানে কোশ্চেন আনসার সব সলভ হয়ে যেত। তো উনি এটা দেখে খুবই অবাক হতেন, এবং ওনার খুব উৎসাহ পেয়ে আমার মানে রেজাল্ট হয়তো যা হওয়ার ছিল তার থেকে অনেকখানি আরও ভালো হলো। তারপর কলেজে কোথায় ভর্তি হলেন? কলেজে ময়মনসিংহে মোমিনিনেসা কলেজ। সেখানে কেমন ছিল দিনগুলো? সেখানেও ভালোই ছিল, বাট স্কুল থেকে কলেজে গিয়ে যেটা হয় একটু স্বাধীন ভাব লাগতো মাঝে মধ্যে। মানে আমি খুব শান্ত প্রকৃতির হলেও দেখা যেত মাঝে মাঝে দুষ্টু বুদ্ধি আসতো কলেজ থেকে বের হয়ে। হয়তো আমাদের ব্রহ্মপুত্রের ধারেই ছিল কলেজটা, নদীর ধারে গিয়ে হয়তো ফ্রেন্ডরা মিলে বসে থাকতাম, ওখানে বসে আইসক্রিম খেতাম, তারপর বাসায় চলে আসতাম। এরকম কয়েকটা ঘটনা তো হয়েছে। জি, আপনার কোনো এম ছিল যে আপনি ফিউচারে কোথায় যেতে চান, কি করতে চান, ক্যারিয়ার কি হবে? এইমটা আসলে ঠিক হয়েছিল আর্কিটেকচারই পড়বো, সেটা হচ্ছে ক্লাস 8-এ যখন পড়ি সেই সময়ই ঠিক করা হয়েছে। কোনো কারণ ছিল? কারণ হচ্ছে যে বললাম যে আমার বোনরা ভাইরা আমার থেকে বয়স অনেক বড় ছিল। তো আমার বড় বোনের বিয়ে হয়েছে যে উনি মানে আমার বোনের হাজব্যান্ড, উনি বুয়েটের টিচার ছিলেন। আচ্ছা। তো ওই ক্যাম্পাসে আমাদের তখন যাতায়াত হতো, তখন ওই আর্কিটেকচার ডিপার্টমেন্ট জিনিসটা জানলাম, আর্কিটেক্টদেরকে দেখলাম। যে ওই ক্যাম্পাসে যখন থাকতাম, বেড়াতে যেতাম, দেখতাম যে আর্কিটেক্টরা বড় বড় রোলে করে ড্রয়িং নিয়ে যাচ্ছে বা মডেল গাড়িতে তুলছে। সেই দেখে মনে হলো যে না, এই সাবজেক্টটা কি একটু জানি। আর ছোটবেলা থেকে যেহেতু একটু ছবি আঁকার হাত ছিল, সেটাও কিন্তু মা বসে আঁকাতো। আচ্ছা। আর ছবি আঁকার একজন টিচারও ছিলেন,
উনি আর্ট কলেজে পড়তেন, যখন ছুটিতে ময়মনসিংহে যেতেন, উনি ময়মনসিংহের ছেলে, তো তখন আমাদেরকে ছবি আঁকাটা দেখাতো। তো উনিও তখন বলেছিলেন যে তোমার তো ছবি আঁকার হাত ভালো, তো আমি বলছিলাম আমি তাহলে আর্ট কলেজে ভর্তি হই। না, তুমি আর্ট কলেজে কেন পড়বা, তুমি আর্কিটেকচারে পড়ো। মানে ওনাদের ফ্রেন্ডরা হয়তো আর্কিটেকচারে পড়তো, সেই থেকে আর্কিটেকচার শব্দটা মাথায় আসছে। বাট এটা যে কি পড়তে হয়, কি করতে হয়, ওই জ্ঞান ছিল না, জাস্ট নামটা শুনেছি আর তখন মাথায় ঢুকেছে। আর আমার বোনেরও খুব উৎসাহ ছিল যে তুমি আর্কিটেকচারে পড়ো। মানে আর্কিটেক্টদেরকে ওরা হয়তো একটু অন্যভাবে দেখতো, আচ্ছা, ক্যাম্পাসে দেখতো যে আর্কিটেক্টরা যাচ্ছে আসছে, সেই হিসেবে। বাবা মার কোনো ইচ্ছা ছিল আপনাকে নিয়ে? মার তো একটু ইচ্ছা ছিল, আব্বার ইচ্ছা ছিল যে ডাক্তারি পড়ি। আচ্ছা, তা আমি ওই মেডিকেলের অ্যাডমিশন টেস্ট দেইনি, যে যদি চান্স পেয়ে যাই তখন তো ডাক্তারি পড়তে হ্যাঁ হবে। তখন পড়তে হবে, সেই কারণে। বুয়েটের কথাই চলে যায়, আমরা বুয়েটের গল্প শুনি কিভাবে পরীক্ষা দিয়েছেন বা সবকিছু মিলিয়ে শুনি। আচ্ছা, আমাদের সময় তো দুটো পরীক্ষা হতো, একটা হচ্ছে মানে ম্যাথস ফিজিক্স এগুলোর একটা, আর ড্রয়িং এর জন্য আলাদা। সো আপনি ডিরেক্টলি ড্রয়িং এর জন্যই পরীক্ষা দিলেন? না, ম্যাথস ফিজিক্সও দিয়েছি, মানে ভর্তি পরীক্ষা তো ওরকমই ছিল। ওকে, আমি যেটা জানতে চাচ্ছি যে লাইক আপনাদের সাবজেক্ট ওয়াইজ হতো নাকি আলটিমেটলি ইন জেনারেলি যেটা পায়? না না না, তখন আর্কিটেকচার আলাদা ভর্তি পরীক্ষা হতো। সো আপনি আর্কিটেকচারের পরীক্ষা দিয়েছেন? জি, architecture। সো এটা আপনার বাই চয়েস ছিল আগে থেকে একদম যে আমি আর্কিটেকচারই পড়াশোনা হ্যাঁ, করব? আর্কিটেকচারে পড়ব। কত ব্যাচ আপনার বুয়েটে? আমরা 91 ব্যাচ। 91। সো ওই সময়ে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করা এবং ওইটা কেন্দ্রিক ক্যারিয়ার কেমন ছিল আজকের তুলনায় কম্পারেটিভলি যদি একটু বলি? এখন তো সব কিছু খুব কম্পিউটার বেসড হয়ে গিয়েছে, তখন আমাদের সব কিছু ম্যানুয়াল ছিল। তবে বেসিক যেগুলো আমরা শিক্ষা পেয়েছি, সেই বেসিক শিক্ষা, যেমন ধরেন একটা বই পড়তে হলে আপনার আগে বর্ণগুলো জানতে হবে, শব্দগুলো জানতে হবে, তারপর আপনি বই পড়তে পারবেন। তো ওই বর্ণ শব্দ সেগুলোর তো কোনো পরিবর্তন নেই, সেটা আছেই। বরং আমরা যেভাবে শিখেছি, আমি দেখি যে এখন যারা অফিসে নতুন বাচ্চারা আসতেছে, ওদের ওই জায়গায় একটু গ্যাপ থেকে গিয়েছে। এখন এটা কম্পিউটার বেসড হয়ে যাওয়াতে কিনা আমি ঠিক বলতে পারবো না, গ্যাপ আছে। আচ্ছা, যেমন একটা টেবিল, আপনাকে সাপোজ একটা টেবিল আপনি ড্রয়িং করছেন, আগে তো আমার কাগজে আঁকতে হবে, তারপর সেটা কনস্ট্রাকশনে যাবে। তো টেবিলের এখানে যে গ্রুভ আছে, পা আছে, এইটা আমি ড্রয়িংয়ে কীভাবে ফুটাবো, সামনে থেকে দেখতে কেমন লাগছে, সাইড থেকে দেখতে কেমন লাগছে, একটা বিল্ডিংয়ের ক্ষেত্রেও তাই। তো এই যে ড্রয়িংটা ঠিকমতো তৈরি করা, এগুলো আমরা আমাদের ডিপার্টমেন্টে খুব ভালো শিখেছি। আমরা ফাংশন সলভ করাটা খুব ভালো শিখেছি, যেটা এখনকার বাচ্চাদের মধ্যে দেখি না। ফাংশন সলভ মানে হচ্ছে একটা বাসা ডিজাইন করব, যে কোন সিকোয়েন্সে পরে কোন সিকোয়েন্সটা আসবে, কোথা দিয়ে আলো বাতাসটা ভালো করে আসবে, কীভাবে আমি আমার আর্টিফিশিয়াল মানে লাইট বা বাতাসের বা এসির ইয়েটা কমাতে পারবো, এই চিন্তাগুলো আমাদের ছিল। কিন্তু আমার পাশাপাশি আর একটু জানার ইচ্ছা যে মার্কেটটা কেমন ছিল, লাইক প্রফেশনাল জায়গাতে যদি বলি। এখন তো সবাই একটু স্থাপত্যবিদ্যা নিয়ে জানেন কম্পারেটিভলি, সেই সময়টাতে আসলে কাজের জায়গাটাও কতটুকু ছিল? খুব ছোটোখাটো স্পেস কিনা? একটু অন্যরকমই ছিল, যে আর্কিটেকচার মানে আমরা তখন আসলে স্টুডেন্ট অবস্থায় আমাদেরও এরকম ধারণা ছিল একটা, যে আর্কিটেকচার মানে একটা সুন্দর দৃষ্টিনন্দন স্থাপনা, একটা বিল্ডিং। মানে এই যে আর্কিটেকচারের যে একটা প্রভাব মানুষের জীবনে, মানুষের ইমোশনে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, এগুলো বুঝেছি আস্তে ধীরে কাজে ঢুকে। আমাদের কাছে মনে হতো যে একটা খুব সুন্দর দেখতে, একটু বাঁকা, একটু গোল, একটা মানে সুন্দর একটা ফর্ম নিয়ে একটু কাজ করলে এটা একটা খুব ভালো, মানে ফাংশন অবশ্যই সলভ করতে হবে, কিন্তু ফর্মটা খুব সুন্দর হতে হবে। কিন্তু এই যে ফাংশন ফর্ম, এটার বাইরেও যে এটার একটা ইম্প্যাক্ট আছে, সেটা বুঝেছি আস্তে আস্তে। ওকে, সো আপনার প্ল্যান কি ছিল, মানে এখান থেকে পড়াশোনা করার পরে আপনি কোথায় জয়েন করবেন বা কি করবেন, ক্যারিয়ার কোথায় হবে? আচ্ছা, আমার প্রথম দিকে রেজাল্ট মোটামুটি ভালোই ছিল, শেষের দিকে গিয়ে রেজাল্টটা অত ভালো আসেনি, যার জন্য আমি মানে সাথেই বাইরে পড়তে যাওয়া বা শিক্ষকতায় ইয়ে করা, এটা সম্ভব হয়নি আর কি। তো আমার রেজাল্ট আউট হওয়ার আগেই আমি চাকরিতে ঢুকে গেছি, কারণ তখন ওই আর্কিটাইপ লিমিটেডে আমি প্রথম জবে ঢুকলাম। AJM আলমগীর আমার তখন উনি আমার বস ছিলেন, উনি এখন প্রয়াত। তো উনার ওখান থেকে শুনেছি যে একজন ফ্রেশ আর্কিটেক্ট লাগবে, কারণ হচ্ছে যার মাথায় কিছুই নাই, কোনো চিন্তা ভাবনা নাই, একটা বিশাল বড় প্রজেক্ট হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, তা আমার কাছে খুব এটা লোভনীয় একটা লাগলো, যে
কাজের স্টাইল যেটাই হোক, এখানে অবশ্য একটা বিষয় আছে যে আমাদের হচ্ছে একটু গুরুবিদ্যা টাইপের আছে আর কি, যে আমি যার আন্ডারে কাজ করব তার আইডিওলজি, তার ধ্যান ধারণা, তার কাজের স্টাইল, এটা কিন্তু জুনিয়রের উপরে আসে। তো ওইটার দিক থেকে ওনার সাথে একটুখানি কনফ্লিক্ট আমার ছিল। উনি একটু ক্লাসিক্যাল ধাঁচের ডিজাইন করতেন, কিন্তু ওইটাকে আমি খুব একটা তখন গুরুত্ব দিইনি। গুরুত্ব দিয়েছি যে আমি একটা মেগা প্রজেক্টে একজন ফ্রেশ আর্কিটেক্ট হিসেবে পুরো প্রজেক্টের দায়িত্ব আমার। হ্যাঁ, যে আমি অফিসে বসে ড্রয়িং করব, সাইটে আমি যাব, সাইটের সবাই আমার সাথে মিটিং করবে, আমি প্রতিটা জিনিস দেখে করে নিজের হাতে করে শিখে আমি আর্কিটেকচারে ঢুকলাম। তো এটাই আর কি, যে আমি আসলে আমার রেজাল্ট হওয়ার আগেই আমি এই অফিসে ঢুকে গেছি, এবং রেজাল্ট হওয়ার পরে দেখা গেলো যে আমি কাজের সাথে এমনভাবে সম্পৃক্ত হয়ে গেছি যে ওখান থেকে আমি আসলে তখন আর বেরোতে পারি। মানে সেটা কি যমুনা ফিউচার পার্কের কথা বলছেন? যমুনা ফিউচার পার্ক। রাইট। সো যমুনা ফিউচার পার্ক থেকে আপনার এক্সপেরিয়েন্সটা কি? এক্সপিরিয়েন্স হচ্ছে কাজের, মানে কাজ শিখেছি আমি অনেক। হ্যাঁ, মানে কাজ আমি যা শিখেছি ওটা থেকে শিখেছি, টেকনিক্যাল যে সমস্ত দিক আছে, কিন্তু আর্কিটেকচার হিসেবে তো এটা আমি খুব একটা ভালো বলবো না, কারণ আমরা এখানে ডিজাইন করার কোনো স্কোপ পাইনি। আমার জাস্ট মানে নিজের একটা কিউরিওসিটি জায়গাটা থেকে, মানে পৃথিবীর আর কোথাও কোনো শপিং মল আছে কিনা যেখানে ঢোকার পরে ম্যাপ দেখতে হয় যে কোন দোকানে যেতে হবে, কি করতে হবে, এবং ম্যাপ দেখে থেকে বের হতে হয়? যে বড় বড় শপিং মল আছে, দুবাইয়ে আছে, থাইল্যান্ডে আছে। মানে বাংলাদেশের মানুষ এটাতে ইউজ টু কিনা, মানে কত? না, মানে আমাদের ইউজটা না, কারণ হচ্ছে সাইনগুলো পড়ে মানে বোঝার ক্ষমতা অনেকেরই নেই, এই জন্য সমস্যাটা হয়। যেমন টয়লেটের সাইন দেওয়া আছে, এক্সিটের সাইন দেওয়া আছে, এটা দেখে যে মানুষ ওদিক যাবে এটা অনেকে হয়তো বুঝে না। রাইট। অ্যাকচুয়ালি উই ডু ভার্বাল কমিউনিকেশন, জিজ্ঞেস করি ভাইয়া এটা কোন দিকে, ওটা কোন দিকে, এটা কোন দিকে, রাইট। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে একটা শপিং মল হোক বা যে কোনো একটা দৃষ্টিনন্দন স্থাপনায় হোক না কেন, ভিতরে ঢোকার পরে প্রথমে একটা ওয়াও ফিলিং দরকার, রাইট? সো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে না, এটা আসলে ওইভাবে একটা প্রজেক্ট আমরা যেভাবে ডিজাইন করি সেই পদ্ধতিতে এটা হয়নি। হ্যাঁ, প্রথম কথা যে ওনার যিনি ছিলেন উনি এই ল্যান্ডটা অ্যাকোয়ার করেছেন নানানভাবে, এগুলো নিয়ে এখন আর কথা না বলি। তো উনি একটা করে ল্যান্ড পেতেন, আমাদেরকে এসে দিতেন, আমরা হয়তো একটা ডিজাইন দাঁড় করিয়েছি, সেটাকে পুরোপুরি অবজ্ঞা করে তখন নতুন আরও একটা কিছু করা হচ্ছে। এরকম করে করে এটার আসলে আর্কিটেকচারাল ভ্যালুটা অ্যাচিভ হয়নি। বাট আপনার একটা প্রথম কাজের অভিজ্ঞতা হিসেবে এবং এত বড় একটা মানে টেকনিক্যাল দিক থেকে, মানে এটা তো একটা অনেক বড় প্রজেক্ট, এইটা হ্যান্ডেল করার ক্যাপাসিটি আমার এসেছে। রাইট, বিউটিফুল। সো এরপরে আপনার যে কাজটা করতে গিয়ে মনে হলো যে না ঠিক আছে, এখানে আমি আমাকে কিছুটা হলেও রিফ্লেক্ট করতে পেরেছি, সেটাকে আপনি কোন কাজ বলবেন? আচ্ছা, আমি যখন ওই অফিসে কাজ করতাম, এটার পাশাপাশি আমি অনেক রেসিডেন্সিয়াল ওয়ার্ক করেছি, রেসিডেন্সিয়াল প্রজেক্টে কাজ করেছি। ওইগুলো আমাকে মোটামুটি একটুখানি হ্যাপি করতো আর কি। কেমন অভিজ্ঞতা সেগুলো নিয়ে একটু শুনি। ওগুলো হচ্ছে আসলে ওগুলো খুব ল্যাভিশ, কারণ হচ্ছে ওখানে আমাদের যে সব ক্লায়েন্টরা ছিলেন অধিকাংশ হচ্ছে বিভিন্ন শিল্পপতি, তাদের বিশাল বড় বড় জায়গায়, বেশ ল্যাভিশ। কিন্তু আমার এইখানে কাজ করতে করতে থাকেন না আর কি, বাড়িতে থাকেন না। কাজ করতে করতে আমার অভিজ্ঞতা হলো, মানে আমার কাছে তখন মনে হলো যে আসলে আমি যে এত কষ্ট করে পড়েছি এত দিন ধরে, এবং আমার যে মানসিকতা, আমি আসলে এটা এইভাবে যাওয়ার জন্য না, আমাকে অন্যভাবে ভাবতে হবে, অন্যভাবে করতে হবে। তখন আমি একটা পর্যায়ে কাজ ছেড়েও দিলাম। কাজ ছেড়ে দিয়ে আমি কিছুদিন ভাবলাম যে আমি নিজে কাজ শুরু করব। ব্যারিয়ার বা চ্যালেঞ্জের জায়গাগুলো কোথায় ছিল? যেহেতু আপনি বলছিলেন যে মানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এসছে যে আপনি সামহাও নিজেকে ফ্লারিশ করতে পারছিলেন না ওই জায়গাটাতে, লাইক আমার এই হুকুমি কাজ করার জন্য আমি না, বিষয়টা যদি এরকম হয়, মানে কেন মনে হলো যে না ঠিক আছে আমি এখান থেকে কুইট করব বা এই লাইনে আমি কাজ করব না? না, আমার তো তখন শেখা হয়ে গেছে। আচ্ছা, আমার একটা আগ্রহ ছিল আমি শিখব। আমি একটা দাগ দিচ্ছি, সেই ড্রয়িংয়ের দাগ যখন ফিল্ডে হয়ে যাচ্ছে, আমি ওখান থেকে শিখছি যে একটা দুইটা দাগ মানে একটা শুধু ওয়াল না, ওটার ভেতর দিয়ে আপনার ইলেকট্রিক লাইন যাচ্ছে, প্লাম্বিং লাইন যাচ্ছে, আমার একই সাথে স্ট্রাকচারাল জিনিসটা মাথায় রাখতে হচ্ছে, আমার সবার সাথে কোঅর্ডিনেট করতে হচ্ছে, এবং সব শেষে আমাকে ওটা আবার আমার ড্রয়িংয়ে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে, এবং সেটা ফেলে দাঁড়াচ্ছে। এই যে শেখার পদ্ধতিটা বা শেখাটা আমি একটা বড় প্রজেক্টের মাধ্যমে শিখছি, ওইটা আমাকে খুব আনন্দ দিয়েছে। কিন্তু দিন শেষে মনে হতো যে এই বড় বড় এসব ল্যাভিশ বাড়ি বা এই মানে যেটার কোনো যে স্থাপনাটার আসলে কোনো আর্কিটেকচারাল ভ্যালু নেই, এরকম একটা স্থাপনার সাথে থাকা,
বা নিজের মতো করে না করতে পারা। আমি সেগুলো ড্রয়িংয়ে সিগনেচার করেছি, বাট ওই যে আপনি প্রথমেই আমাকে প্রশ্ন করেছিলেন যে আসলে এটার আর্কিটেক্ট কে ছিল, এই যে আপনি জিজ্ঞাসা করলেন আমি কাজ করার পরও যে এটা আর্কিটেক্ট কে ছিল, এই কোশ্চেনটা থেকেই তো আমার আসলে বেরিয়ে আসার একটা আচ্ছা আচ্ছা, একটা বিষয় বোধহয় একটু আসলো আড্ডাতে, যে আপনি বলছেন যে শিল্পপতিদের বাড়ি ডিজাইন বা কিছু পার্সোনাল কাজ আপনার করার সুযোগ হয়েছে। এই ধরনের জায়গাতে আসলে এক্সপিরিয়েন্সটা কেমন, মানে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজটা কেমন থাকে? তারা এসে জাস্ট তাদের রিকোয়ারমেন্ট বলেন, আপনারা একটা জিনিস শো করেন, 100% তারা ওনারা ওনাদের রিকোয়ারমেন্ট বলে, কারণ ওনার রিকোয়ারমেন্ট তো আমি জানবো না যে এটা তো উনি থাকবেন, ওনার কি দরকার, ওনার কয়টা বেডরুম দরকার, কি দরকার না দরকার, এটা বলার পর আমি আমার মতো করে ডিজাইন করেছি। আর যেটা হয় যে আমার আগের অফিসে একটা ক্লাসিক্যাল স্টাইলটা ওখানে প্র্যাকটিস হতো, তো আমাদের কলোনিয়াল পিরিয়ড থেকে মানুষের মধ্যে আসছে যে আমি ধনী, তো আমার বাসাটা হবে রাজপ্রাসাদের মতো, ঠিক না? তো ওই রাজপ্রাসাদ ক্লাসিক্যাল স্টাইল থেকেই ওনারা আসতেন, এই অফিসেই আসতেন যে আমরা এই ধরনের কাজ চাই। তো ওনাদের রিকোয়ারমেন্ট দিত, আমরা আমাদের মতো করে করতাম। আর যেটা আমার একাডেমিক শিক্ষা ছিল এবং আমার এই অফিসেও শিক্ষা, যে আমরা ফাংশানে মানে কোনো ধরনের হ্যাঁ মানে একদম ফাংশন দিক থেকে আমি 100% ওকে থাকবো, যে আমার বিল্ডিংটা সাউন্ড হবে ফাংশনালি। হ্যাঁ, তো দেখতে যেমনই হোক ওটা ফাংশনটা সাউন্ড হতো, আর দেখতে তো যে ক্লাসিক্যাল স্টাইলে হতো। তো ওনারা রিকোয়ারমেন্ট দিলে আমরা দাঁড় করালে মিটিংয়ের মাধ্যমে একটা জায়গায় এসে স্টপ হতো। অনেকে হয় না যে বিভিন্ন বিদেশ ঘুরে এসে একটা ছবি ধরিয়ে দেন যে আমি এরকম একটা বাড়ি চাই, ওরকম দিয়েছে, বাট আমরা মিটিং করে কনভিন্স করেছি যে ওই আলাদা একটা জিনিস আমার এই সাইটে তো বসানো যাবে না। আপনার সাইট হচ্ছে এরকম, আমার বাংলাদেশে উত্তর দক্ষিণে হচ্ছে আমার ওপেন থাকতে হয়, পূর্ব পশ্চিমে আমি একটু কম খোলা রাখবো। তো আমার বাংলাদেশের ক্লাইমেট উপেক্ষা করে তো আমি একটা বিল্ডিং করতে পারবো না, এটা ওনাদেরকে বুঝিয়ে। এটা তো একটা পার্সোনাল কাজের একটা বড় চ্যালেঞ্জ। আর একটা বড় চ্যালেঞ্জ বোধহয় যদি আপনি কোনো ব্র্যান্ডের প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন, লাইক আমি যদি দুই একটা প্রতিষ্ঠানের নাম ধরেই বলি, বিটিআর বিল্ডিং দেখলেই বোঝা যায় এটা বিটিআর, শান্তার বিল্ডিং দেখলেই বোঝা যায় এটা শান্তার। তো ওদের কাজের কিছু সিগনেচার বা স্টাইল আছে। যখন একজন আর্কিটেক্ট এই সিগনেচারের স্টাইলের মধ্যে কাজ করেন, ডেফিনেটলি সে কি তার নিজেকে ফ্লারিশ করতে পারেন নিজের মতো করে? না, একটা টাইপে চলে আসলে আসলে ওভাবে ফ্লাশ করা যায় না। আর্কিটেকচার বলেন আর শিল্পের যে কোনো বলেন, যে একটা করবে সেটাকে ভেঙে আবার করবে, সেটাকে ইমপ্রুভ করে আবার করবে, চেঞ্জ করে করেই যাবে এবং ইমপ্রুভ করে করেই যাবে। মানে একটা স্টাইলে এসে আটকে গেলে সেটা আসলে না। তবে ক্লাসিক্যাল বিল্ডিং হোক যেটাই হোক, মানে যেটা আগের কথা বলছিলাম, জি, ওইগুলোকে আসলে ভেঙে গড়ে অনেকভাবেই করা গিয়েছে। আমি হয়তো যখন ডিজাইন করতাম আমি কোনোটাকেই ফলো করতাম না, আমার মাথায় যেটা আসতো আমি সেটাই করতাম। এবং আলটিমেটলি যখন ওই অর্নামেন্টেশনের জিনিসগুলো দেওয়া হতো ক্লাসিক্যাল অর্নামেন্টেশনে, তখন দেখতে খারাপ না হলে ওনারা এটা মানে ডিসএগ্রি করতো না। আচ্ছা, তো তখন আমি যখন মনে হলো যে না আমি এখানে আর কাজ করব না, আমি আমার আসলে অনেকখানি সময় ওখানে দিয়ে দিয়েছিলাম শুধুমাত্র ওই যে যমুনার এত হিউজ একটা প্রজেক্টের ওই। ওখানে কত বছর কাজ করলেন? অনেকদিনই করেছি, প্রায় মানে অনেকদিনই, প্রায় 10 বছরের মতো বোধহয় চলে গিয়েছে ওখানে। মানে আমার অনেক মূল্যবান একটা সময় আমি বলবো। তো এর মাঝে আমার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, তো আমার মনে হলো যে আমার নিজের কিছু করতে হবে। তো আমি যখন কাজ ছেড়ে দিলাম, নিজে একটা কোম্পানি শুরু করবো এরকম চিন্তা করছিলাম। তো যেহেতু আমার হাজব্যান্ডের ও হচ্ছে নিজের কোম্পানি করছে, এবং দেখা যেত যে দিন শেষে আমি যখন বাসায় আসতাম বা ও যখন অফিস থেকে বাসায় আসতো, আমরা কিন্তু ডিজাইনগুলি নিয়ে যেগুলো ওর অফিসে হচ্ছে সেগুলো নিয়ে বসে আমরা ডিসকাস করতাম। যে বাসায় যেমন আলোচনা হয় না, যে সাংসারিক আলোচনা, আমাদের কিন্তু ওই ডিজাইন নিয়েই কথাবার্তা হতো। তিনিও স্থপতি। এবং দেখা যেত যে কোনো একটা প্রজেক্ট নিয়ে আসছে, আচ্ছা বলো তো এটা কিভাবে কি করলে হয়, বা আমরা এইভাবে আর কি আমরা শেয়ার করতাম আর কি আমাদের মতামতগুলো। তখন মনে হলো যে যেহেতু আমি এটার সাথে কাগজে কলমে এখনো যুক্ত হইনি, কিন্তু আসলে তো আমি এটার মধ্যেই আছি, তখন আমি আমার নিজের নামে কোম্পানি না করে আমার মনে হলো যে আমি আমার হাজব্যান্ডের সাথে জয়েন করি। আমরা একসাথে তখন জয়েন করলাম, এবং আমার যেটা আর কি একটু নারীবাদী চিন্তা হতে পারে এটা, যে আমার মনে হলো যে আমি শুধু আমার হাজব্যান্ডের একটা অফিস আছে, আমি ঢুকে গেলাম বাসা থেকে এসে, বিষয়টা এরকম হলে ভালো হয় না। তখন আমি কাগজে কলমে আমাদের এগুলো শেয়ারগুলো মানে একটা কোম্পানির শেয়ার ঠিক করলাম, যে আমি তার পার্টনার,
সেটা কাগজে কলমে হলো আর কি। তখন আমরা একসাথে কাজ শুরু করলাম। এই হচ্ছে আমাদের। আপনি শেয়ারটা আগে ঠিক করেছেন? শেয়ারটা আগে ঠিক মানে টাকা পয়সার জন্য না, এটা হচ্ছে আমি যে এখানে ঢুকলাম, যে বাসা থেকে এসে অ্যাজ এ ওয়াইফ এখানে ঢুকে গেলাম না, আমি একজন স্থপতি হিসেবে তার পার্টনার হয়েছি, এই জন্যই কাগজ কলম। এবং সে মিউচুয়ালি এগ্রি করেছে বিষয়গুলো? হ্যাঁ, ওকে, এটাই পারফেক্ট। সেটাই বোধহয় ডিজাইন ল্যাব আর্কিটেক্ট। হ্যাঁ, সেটাই ডিজাইন ল্যাব আর্কিটেক্ট। কতজন কাজ করছে আপনাদের এই ডিজাইন ল্যাব আর্কিটেক্টে এখন? আচ্ছা, অনেকজনই, মানে সাইট অফিস, মূল অফিস মিলিয়ে 50 জন এরকম হবে। ওকে, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ড্রাফটসম্যান, ওকে। এবং এই ল্যাবের তো অনেকগুলো কাজ আছে যেগুলো আসলে খুব উল্লেখ করার মতো, রাইট? সো এখানে নিশ্চয়ই আপনাদের বোঝাপড়ার ব্যাপারটা নিয়েও আমাদের একটু কথা হতে পারে, লাইক আপনার সঙ্গে আপনার হাজব্যান্ডের, হি ইজ ইওর বস ইন দ্য কোম্পানি? নো, এখানে তো পার্টনার। ওকে, ফাইন। মেরিল মিল্ক সোব্বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীরোত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন rangashokal@মাছরাঙা.tv এই ঠিকানায়। দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন স্থপতি নাজনীন সুলতানা ঝুমি। তার কাছে আবারও ফিরছি আমরা যে জায়গাটায় ছিলাম, যে আপনার একটা নিজের প্রতিষ্ঠান, যেটা আপনার স্বামীর সাথে আপনার দেয়া ডিজাইন ল্যাব আর্কিটেক্টস, সেখানকার অভিজ্ঞতা। স্বামীর সাথে দেয়া না, মানে স্বামীর হাজবেন্ডের ছিল, আমি ওখানে যুক্ত হয়েছি, পার্টনার হিসেবে যুক্ত হয়েছি। তো সেটাই একটু শুনি, সেখানকার এক্সপিরিয়েন্স এবং একসাথে কাজ করার অভিজ্ঞতাগুলো নিয়ে। একসাথে কাজ করা মানে অম্ল মধুর দুই দিকেই আছে। এক হচ্ছে দেখা যায় যে অনেক সময় মতে মিলে না, ঝগড়া টগড়া হয়ে যায়, আবার এটা হতেই পারে, যে কোনো আর্কিটেক্ট পার্টনার হতে পারে। আবার যখন দেখা যাচ্ছে যে আমরা অফিসে কাজ করছি, সেটা নিয়ে আবার দিন শেষে বাসায় ফিরেও যখন আমরা ডিসকাস করছি, এটা একটা পজিটিভ দিক আছে, যে নেগেটিভ দিকও আছে। নেগেটিভ দিক আছে, কিন্তু আমাদের কথা বলার মধ্যে এগুলো চলে আসে। কত বছরের আপনার এই প্রতিষ্ঠানে কাজ করা একসঙ্গে? আমি 2012 থেকে প্রায় 12 বছর। দ্যাট ডেফিনেটলি গুড সাইন যে এক বছর, মানে এক যুগ আপনারা একসঙ্গে কাজ করছেন। হ্যাঁ, সো যেটা বলছিলেন, একসাথে কাজ করছি আসলে ফর্মালি। ইনফর্মালি আমি ছিলাম, যেটা আপনাকে আগে বলেছি, যে আমি অফিস থেকে ফিরে আসার পর বা ও আসার পর দেখা যেত সে আমাদের বাসায় এগুলো নিয়ে কথা বলছিল, যে এই প্রজেক্টটা নিয়ে আমি এটা ভাবছি, তো তুমি কি বলো। তো তখন আমি হয়তো আমার মতামত দিলাম, এভাবে আমাদের শেয়ারিংটা ছিলই। আচ্ছা, তো সেটা এখন অফিশিয়ালি ফর্মালি শুরু হলো। পারফেক্ট। আপনাদের দুজনের একসাথে হয়ে একই প্রতিষ্ঠানের হয়ে প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কোনটা? আচ্ছা, আমি তখন হচ্ছে ইন্টেরিয়রের একটা কাজ, বড় কাজ হিসেবে যদি বলি, লি মেরিডিয়ান হোটেল, ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র দুটাই। আচ্ছা, ওটা একটা অফিস বিল্ডিং ছিল, ওটাকে হোটেলে কনভার্ট করতে হয়েছে। আর যেহেতু এটা অফিস বিল্ডিং ছিল এবং হোটেল, তো ইন্টেরিয়রটা হচ্ছে এখানে মোর ইম্পর্টেন্ট। এটা আমাদের দুজনের একসাথে কাজের মানে একটা উল্লেখযোগ্য কাজ আর কি। প্রথম কাজ কোনটা ছিল? একদম প্রথম কাজটা ঠিক মনে করতে পারছি না, কারণ আমি আসলে সেপারেট করে বলতে পারবো না, কারণ আমি তো আসলে ওর কাজের সাথে ছিলামই। আচ্ছা, হ্যাঁ। এবার দেশের বাইরে কি যাওয়া হলো? যেটা আপনি প্রথমে বলছিলেন যে দেশের বাইরে যাওয়ার সুযোগ ছিল না, আপনার স্কোরটা পরের দিকে একটু লো চলে এসেছিল, পরবর্তীতে কি পড়াশোনার জন্য দেশের বাইরে যাওয়া হয়েছে? না, এখানে স্কোরটা ম্যাটার না দেশের বাইরে যাওয়ার জন্য। আমি যেটা বলতে চেয়েছি যে আমি একাডেমিক লাইনে ঢুকিনি সেই কারণে। ওকে, হ্যাঁ। তো একাডেমিক লাইনে গেলে আমাকে অবশ্যই একটা মাস্টার্স ডিগ্রি নিয়ে আসতে হতো, যেই চিন্তাটা এখনো আমার আছে। আমি এখনো চিন্তা করি যে আমার মেয়ে যখন পড়তে যাবে আমি সাথে যাব। হ্যাঁ, মানে কোনো কিছু নেভার টু লেট। আমি এখনো আশা করে আছি যে আমার বাচ্চারা একটু বড় হলে আমি আরো কোমর বেঁধে কাজে লাগবো। আমার সেই সময়টা এখনো আসেনি যে আমাকে নিজেকে উজাড় করে কাজে দেওয়ার। আমি আমার বাচ্চাদেরকে প্রায়োরিটি দিচ্ছি এখন। বাহ, এটাও একটা গুরুত্বপূর্ণ সময় আপনার জন্য। এবং আমার হাজব্যান্ডের সাথে একই অফিসে জয়েন করা, এটাও একটা কারণ। আচ্ছা, কারণ আমি নিজের একটা কোম্পানি নিলে আমার চিন্তাটা যতটুকু বেশি থাকতো, সেটা আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারছি। রাইট, রাইট। সেই সময়টা আমি আমার ফ্যামিলিকে দিচ্ছি, আমার বাচ্চাদেরকে দিচ্ছি। বাচ্চারা এখন কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 মেয়ে। 2 মেয়ে। সো ওনারাও পড়াশোনা করছেন এবং ডেফিনেটলি ওরা ও লেভেল এ লেভেল এই লেভেলে আছে। তো ইউনিভার্সিটিতে ঢুকে যাবে যখন, তখন আমি একটু হাত পা ঝেড়ে আবার
পূর্ণ উদ্যমে আরো বেশি কাজ করব এই ইচ্ছা রাখি। ডেফিনেটলি গুড উইশেস, কিন্তু থাকে না যে ওদের আর্কিটেকচার নিয়ে আগ্রহ কতটুকু? আর্কিটেকচার নিয়ে ওদের একজনের আগ্রহ আছে, সে দেখে যে আর্কিটেকচারটা শুধু আর্কিটেকচার না, যেটা আর কি বুঝতে আমাদের সময় লেগেছে কিন্তু ওদের সময় লাগছে না, কারণ এখন হচ্ছে অনলাইনে অনেক তথ্য পাচ্ছে, বাবা মাকে দেখছে চোখের সামনে যে আর্কিটেকচার আসলে ফিলসফি, আর্কিটেকচার হচ্ছে মানে টেকনিক্যাল দিক থেকে যে স্ট্রাকচার, ইলেকট্রিক্যাল, অন্যান্য দিকগুলো বলি মেকানিক্যাল, এগুলো জানতে হচ্ছে। আর্কিটেকচার মোর দেন আর্ট, এটার সাথে মিউজিকের সম্পর্ক আছে, আর্টের সম্পর্ক আছে। এই জিনিসগুলো বাচ্চারা কিন্তু ধরে ফেলতে পেরেছে, এবং ধরে ফেলতে পেরেছে আমি বলবো যে অবশ্যই ওরা ইন্টেলিজেন্ট, এবং ওদের সামনে অনেক কিছু আসছে, জানার জায়গা ওরা জানতে পারছে সহজে, যেটা হয়তো আমি আর্কিটেক্ট হওয়ার পরও অনেকদিন বুঝিনি যে হোয়াট ইজ আর্কিটেকচার। এখনো বুঝি না, আমার মনে হয় যে বোঝার ভেতর দিয়ে যাচ্ছি আর কি, এটা অনগোয়িং প্রসেস। তো আমার বড় মেয়ে পড়তে চায়, বাট ও যা পড়তে চাবে, যদি হ্যাঁ অন্য কিছু পড়তে চায় পড়বে, আমাদের কোনো না। আপনাদের প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য কাজগুলো নিয়ে আরেকটু জানতে চাই, কি কি কাজ করেছেন, সেখানকার অভিজ্ঞতা ছোট ছোট করে যতটুকু জানা যায়। আমরা ভার্সাটাইল কাজ করেছি, ইনস্টিটিউট করেছি, হসপিটাল করেছি, অনেকগুলো রেসিডেন্স করেছি, ঢাকার বাইরে করেছি, অনেক ধরনের কাজ আছে। জি, গ্রামীণ নার্সিং ইনস্টিটিউট, এটার জন্য আপনার পুরস্কার পাওয়ার সুযোগ হয়েছে। জি, এটা গ্রামীণের একটা প্রজেক্ট, মানে গ্রামীণ ট্রাস্ট টেলিকমের, ওরা আইএবির মাধ্যমে এটা একটা প্রতিযোগিতার ব্যবস্থা করেছিল, তো ওই প্রতিযোগিতায় আমরা পুরস্কার পেয়েছি। আমাদের ঢাকা শহরে বাড়ি তৈরি করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের জায়গা খুব কনজাস্টেড থাকে। আমাদের যতটুকু জায়গা থেকে অতটুকুর মধ্যে আমরা একটু কমার্শিয়ালাইজ চিন্তা করি, কজন ভাড়াটিয়া তোলা যাবে, কি পরিমাণ ভাড়া পাওয়া যাবে, দিস আর দ্য বেসিক থিং। তো রিটার্নটা তো চিন্তা করতেই হবে, কারণ একটা ইনভেস্টমেন্টের বিষয়। রাইট, সেখানে এই সব বিষয় চিন্তা করে আপনি আবার যেটা বলছিলেন যে ফাংশনাল জিনিসগুলো ঠিক রাখা, সেখানে কোনো কম্প্রোমাইজ ঠিক না করা, নতুন নতুন যারা বিল্ডিং তৈরি করছেন তাদের চিন্তা চেতনা কি কোনো পরিবর্তন এসেছে? অবশ্যই এসেছে, কারণ এই যে আগে ছিল জাস্ট বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, কিন্তু শুধু বিল্ডিং দিয়ে তো সবকিছু না, এই স্থাপত্যের সাথে শহরের, রাস্তার, মাঠের সবকিছুর একটা সম্পর্ক আছে। যখন এই সম্পর্কহীনভাবে জাস্ট কতগুলো বিল্ডিং দাঁড়িয়ে যায়, সেই বিল্ডিং কখনো হেলদি হবে না, যেটার প্রভাব আমরা কিন্তু পাচ্ছি আমাদের পরিবেশে। তো এইটা থেকে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আসছে, ইউজারদের মধ্যেও এসেছে, আর আর্কিটেক্টরা তো অবশ্যই এগুলো মাথায় রেখেই সবসময় কাজ করে। আগে যেটা হতো আমাদের রুলস, মানে কোড, যেগুলো বিল্ডিং কোড, সেই অনুযায়ী করা, কিন্তু এগুলো মেনটেন করতো না হচ্ছে ইউজাররা চাইতো যে আমি 1 ইঞ্চি বেশি জায়গা পেলে তো আমার একটু বেশি ভাড়া দিতে পারবো, আমি একটু বেশি ব্যবহার করতে পারবো। এখন ওদের মধ্যেও এটা আসছে, আর্কিটেক্টরা আগে থেকেই করতো, বাট ইউজাররা চাইতো না বলে এই ডিজাইনের ক্ষেত্রে দেখা যেত যে একটা কম্প্যাক্ট বিল্ডিং হয়ে যেত। এখন ওই জায়গা ছেড়ে, পানি শোষণ করতে পারে এই পরিমাণ মাটি ছেড়ে করছে অনেক বিল্ডিং। এনভায়রনমেন্ট আস্তে আস্তে যদি এই প্র্যাকটিসগুলো থাকে, চেঞ্জ হবে বলে মনে করি। এমনিতে আপনি যখন ডিজাইন করেন তখন আসলে কোন কোন বিষয়গুলো নিজের মাথায়? আচ্ছা, এটা হচ্ছে আমার এবং আমার হাজব্যান্ডের কনসেপ্ট। আমরা 3C মানে হচ্ছে ক্লাইমেট, কালচার অ্যান্ড কনটেক্সট। আচ্ছা, এটার সাথে ফাংশন থাকবে, স্ট্রাকচার থাকবে, সবই থাকবে, কিন্তু প্রথমত হচ্ছে কালচার, ক্লাইমেট অ্যান্ড কনটেক্সট। কালচার হচ্ছে কি, আমাদের যেমন ধরেন গ্রামের বাড়িগুলো, এটাই তো আমার কালচার, আমার আদি যে নিবাস, আমার গ্রামের, মানে গ্রাম প্রধান বাংলাদেশে যে গ্রামের বাড়িগুলো কি হয়, যে উত্তর দক্ষিণে ব্লকগুলো থাকছে, মাঝে একটা উঠোন থাকছে, কোর্টইয়ার্ড থাকছে, এটা আমার কালচারাল বিষয়। আমরা যখন ডিজাইন করি, এটা আমরা যদি একদম কম্প্যাক্ট একটা ধরেন 5 কাঠার একটা বাড়ি বানাচ্ছি, সেখানেও আমরা এটা আনার চেষ্টা করি। আচ্ছা, হ্যাঁ, ইন্টারনাল একটা স্পেস ক্রিয়েট করে। আর যখন একটা বড় ইনস্টিটিউট করছি, সেখানেও আনার চেষ্টা করি। গ্রামীণের যে প্রজেক্টটা, সেখানেও আপনি দেখবেন যে এরকম আমরা ইন্টারডিসিপ্লিনারি যে বিল্ডিংগুলো, সেগুলোর মাঝে একটা গ্রিন জায়গা এনেছি, যে ওখানে নার্স, ডাক্তার, স্টুডেন্টস সবাই মিলে ওই জায়গাটা এনজয় করবে নানানভাবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার কালচারের দিক থেকে এটা আসলো। তারপর হচ্ছে ক্লাইমেট। আমরা তো জানি যে আমাদের
পশ্চিম দিক অবশ্যই বন্ধ রাখতে হবে, কারণ খনার বচনের তো আজকের কথা না। পশ্চিম দেওয়ারি মুখে ছাই, আর দক্ষিণ দেওয়ারি ঘরের রাজা। তো আমার দক্ষিণমুখী হইতে হবে, দক্ষিণমুখী তো সবসময় করা যায় না, তো সেটা আমাদের টেকনিক্যালি মানে হচ্ছে একটু ট্রিকি ওয়েতে ডিজাইন করে আমার পূর্ব দক্ষিণের বাতাসটা যেন ঢুকে, আমার সূর্যের আলোটা যেন সুন্দর করে যায়, আমার ঘরটা যেন এসি চালাতে না হয় বা আমার আর্টিফিশিয়াল লাইট যেন না থাকে, সেভাবে এই চিন্তাগুলো মাথায় রেখে ডিজাইন করছি। এটা হচ্ছে ক্লাইমেট। আর হচ্ছে কি কনটেক্সট, এখন আমি কোন জায়গায় করছি। আমি যদি একটা ঘনবসতিপূর্ণ জায়গায় করি, এই কনটেক্সটে আমার একভাবে চিন্তা করতে হবে। আর আমি যদি এটা ওপেন জায়গায় করি, সেখানে একভাবে চিন্তা করতে হবে। এই তিনটা জিনিস আমরা ট্রিপল সি নাম দিয়েছি, যে কালচার, ক্লাইমেট, কনটেক্সট। এটার সাথে ফাংশন আসতেছে, স্ট্রাকচার আসতেছে, নানান ধরনের মানে আধুনিক যে উপকরণ সেগুলো আসছে, কিন্তু আমাদের মূল যেটা আমাদের বাংলাদেশের যে জলবায়ু, আবহাওয়া এবং যেটা আর কি আমাদের মূল বিষয়, সেগুলো আমরা কখনো কম্প্রোমাইজ করি না। আমরা সবসময় প্রশ্নটা করি যারা এখানে স্থাপত্যবিদ্যা নিয়ে তাদের ক্যারিয়ার নিয়ে আমাদের সাথে গল্প করতে আসেন, সেটা হলো যে এই বিষয়টা আসলে ধনীদের কিনা, মানে এই পুরো বিষয়টা আসলে কাদের জন্য, খুব ক্লাসিফাইড একটা গ্রুপের জন্য কিনা যারা প্রচুর রিচ, মানে আমজনতার স্থাপত্যটা, রাইট, বিল্ডিংটা ক্ষেত্র বিশেষে, কিন্তু আসলে তা না। এখন আমাদের তো আসলে প্র্যাকটিসটা নাই, মানে দেখবেন অনেকে হোয়াট ইজ আর্কিটেকচার অ্যান্ড হু ইজ অ্যান আর্কিটেক্ট, এই ডিফারেন্সটাই জানে না। হ্যাঁ, তো এটার অ্যাওয়ারনেসের অভাব। এখন এটা অনেক দূর মানুষ জেনেছে, আস্তে আস্তে আরও জানবে, আমি আশা রাখি। এফোর্ড করতে পারবে কিনা, লাইক ধরেন আমি যদি খুব সহজ করে বলি, একটা মানুষ যে গ্রামীণ মধ্যবিত্ত পরিবারে বসবাস করে, বা আমরা বলি উপশহর কেন্দ্রিক মধ্যবিত্ত পরিবারে বসবাস করে, সে তার জমানো কিছু সঞ্চয় দিয়ে একটা বাড়ির পরিকল্পনা করলো এবং সে চায় তার বাড়িটা দৃষ্টিনন্দন হোক। সে প্রথমত কার কাছে যাবে? সে যায় রাজমিস্ত্রির কাছে, নিজের একটা ডিজাইন দেখে তার কাছে। মানে সে কি আর্কিটেকচারে চিন্তা করতে পারে কিনা, আর্কিটেক্টের চিন্তা করতে পারে কিনা? সেটাই বলছি, মানে সচেতনতাটা তৈরি হবে যখন, তখন চিন্তা করতে পারবে। এফোর্টের কথা বলছেন যে সব আর্কিটেক্ট, মানে এখন আপনার যদি আমি তাকে একটা লো কস্ট ডিজাইন করে দিই, তার তো কস্ট কমেই যাচ্ছে। এবং তাকে যদি আমি ওরকম একটা এফেক্টিভ বাড়ি করি, যেখানে আপনার দিনের বেলা কোনো লাইটই জ্বালাতে হচ্ছে না, আপনার গরমের মধ্যেও এসি ছাড়তে হচ্ছে না, হালকা ফ্যান ছাড়লেই হচ্ছে বা না ছাড়লেও হচ্ছে, তার বাতাসটা এইভাবে ফ্লো করছে, তাহলে তার এনার্জিটা যে কমে যাচ্ছে, এনার্জি কস্টটা তো কমে যাচ্ছে। এবং ম্যাটেরিয়াল যদি আমি আমাদের এখানকার লোকাল যে ম্যাটেরিয়াল, ব্রিক, এগুলো ব্যবহার করি, কস্ট তো কমে যাচ্ছে। আর্কিটেক্টের ফি আর কত হবে? রাইট, ওটা নিয়ে সে কিন্তু বড় একটা চিন্তা করে যে এই ফিটা আমার কি, মানে আর অনেক সময় ফিটা ধরা হয় এরকম যে আপনার কস্ট কত হচ্ছে সেটার উপরে। আমি যদি টোটাল কস্টই কমিয়ে ফেলি, তখন তো আমার ফি এর পার্সেন্টেজটাও কমে যাচ্ছে, রাইট, তাই না? রাইট। এবং এই লেভেল আপ, এবং তাকে আমি একটা হেলদি, যখন বাড়ি দিব, একটা বাড়িতে যখন একটা মানুষ হেলদি পরিবেশে থাকে, তার কিন্তু পার্সোনাল হেলথও ভালো থাকে, মেন্টাল হেলথ বলেন, ফিজিক্যাল হেলথ বলেন, সেদিকেও তো তার খরচ কমে যাবে, ডাক্তারের কাছে দৌড়াতে হবে না, কাটিয়ে উঠতে হবে যে একজন আর্কিটেক্ট। কিন্তু ওই পরিমাণ সচেতনতা ওদের মধ্যে এসছে কিনা সেটাই হচ্ছে ফ্যাক্ট। এখনো পুরোটা আসে নাই, তবে অনেকখানি আসছে। কারণ এখন অনেক ক্লায়েন্টরাই বলে, যেমন আমার তো বাড়ি ময়মনসিংহে, হয়তো দেখা যায় যে গেলাম, কারোর সাথে দেখা হলো, তো বললো আপা আমাকে কিন্তু একটা বাড়ি দিবেন একদম গ্রিন। হ্যাঁ, গ্রিন বলতে কিন্তু আবার ওনারা মনে করেন যে গাছপালাওয়ালা গ্রিন। হ্যাঁ, গ্রিন বিল্ডিং কথাটা কিন্তু মাথায় মাথায় ঢুকে গেছে, কানে ঢুকে গেছে। হোয়াট ইজ গ্রিন বিল্ডিং সেটা কিন্তু বুঝতেছে না, না বুঝেই কিন্তু বলতেছে যে আমার একটা গ্রিন দিবেন। গ্রিন মানে অনেক গাছপালাওয়ালা সুন্দর একটা বাড়ি, এটা ওনারা চান। তো ঢুকছে কিন্তু মানুষের মাথায়। আর এখন তো হচ্ছে গ্লোবালাইজেশন খুব ইজি। আমরা ঢাকা শহর নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের ঢাকা শহরের যেই বাড়িঘর উপর থেকে দেখলে মনে হয় এটা একটা ইট পাথরের নগরী। কি মনে হয় এই শহরটা আসলে আদৌ কোনোদিন দৃষ্টিনন্দন হওয়া সম্ভব কিনা? শহর তো এক জায়গায় থেমেনি, শহর তো এক্সপান্ড করছে। এখন যেটা এক্সপান্ড করছে বর্ধিত অংশটা, আমরা এতদিন তো এগুলো নিয়ে মাথা ঘামাইনি, এখন যেহেতু ঘামাচ্ছি, বর্ধিত অংশে তো কিছু করা সম্ভব আমি মনে করি, আমি আশা রাখি। কারণ যখন ডেনসিটি বেড়ে যায় একটা জায়গায়, তখন সলিউশন কি? আমরা উপর দিকে উঠবো, হাই রাইজে যাব। হাই রাইজ মানে কি? মানে সবগুলো প্লট ধরে হাই রাইজ করবো তা না, হাই রাইজ করছি, বাকি অনেকগুলো প্লট হয়তো আমরা ছেড়ে দিচ্ছি। গ্রিন খেলার মাঠ হলো, পুকুর হলো, পার্ক হলো, এগুলো হলো।
তো এখন যে পূর্বাচল বা এই সমস্ত জায়গাগুলো যে এক্সটেনশন হচ্ছে, এই জায়গাগুলোতে যদি হস্তক্ষেপ করে সরকার বা যেভাবেই হোক, অনেকে হয়তো ওই যে ল্যান্ড কিনে হাউজিং করছে, ওরাও করতে পারে, ওরাও নিজেরা মানে প্রাইভেট সেক্টরও করতে পারে। এভাবে চিন্তা করলে অবশ্যই মানে ডেভেলপড একটা পরিবেশ আমরা পাবো। জি, এবং শহরের উপরে যে জনসংখ্যার চাপ, সেটাও কিন্তু একটা অনেক বড় কনসার্ন। হ্যাঁ, শহরের উপর জনসংখ্যার চাপ হয়তো আমরা তো বিদেশে গেলে দেখি যে মানুষ অফিসে যাচ্ছে 2 ঘন্টা ড্রাইভ করে। আমাদের যোগাযোগ ব্যবস্থাটা যদি একটু উন্নত হয়, শহরের উপরে এই বাড়তি চাপটা কমবে। তবে এই চাপ, সেটা তো একটা ওয়ে আছেই। আর যেটা বললাম যে 5 কাঠা 3 কাঠা এরকম করে জায়গা না নিয়ে একটা জাঙ্ক জায়গা নিয়ে একবারে অনেক মানুষ অ্যাকোমোডেশন করে আর একটা জাঙ্ক জায়গা আমি ছেড়ে দিলাম, যে বৃষ্টি হলো, বৃষ্টির পানি ওখানে সোক করলো, আমার তাহলে ভূগর্ভস্থ পানির লেভেলটা নিচে নেমে যাচ্ছে না। একটা কম্বাইন্ড একটা প্ল্যান যেটাকে বলে ম্যাক্রো প্ল্যান। এখন এই জায়গাটা একটা অনেক বড় চ্যালেঞ্জ আমরা কিন্তু ফেস করি। অনেক সময় দেখা যায় যে জমি অ্যাকোয়ার করা থেকে শুরু করে ল্যান্ড ডেভেলপ করা থেকে শুরু করে সব জায়গাতেই অনেক বড় একটা দীর্ঘসূত্রিতা। তো আপনার কি মনে হয় এই জায়গাগুলোতে আসলে কোথায় কাজ করা উচিত আমাদের? আমাদের বিল্ডিং কোডগুলো তো আছে, সেগুলো মেনটেন করলে, মানে যদি ঠিক মতো মেনটেন করা হয় তাহলে সেটা তো আমরা নতুন যে বিল্ডিং কোড হয়েছে সেই অনুযায়ী আমরা কিছু ফ্রি স্পেস পাবো। আর হচ্ছে এটা আসলে বড় করে চিন্তা করতে হবে, নগর পরিকল্পনা যারা করছেন তাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে। এটা এককভাবে একটা স্থাপত্য বা 2টা স্থাপত্য নিয়ে হবে না। একটা বিল্ডিং তৈরি করতে গেলে সাধারণত আমাদের দেশে যে পরিমাণ সময় লাগে, এইটা কি পারফেক্ট কিনা, মানে অপচয় কিনা সময়ের? আমি অনেক বিল্ডিং দেখেছি ঢাকা শহরে যেগুলো বিগত 10 বছরে ওই রকমই আছে, বড় বড় প্রজেক্টের বিল্ডিং ওইভাবেই আছে। না, এখন এটা কেন থাকে সেটা হচ্ছে হয়তো ফিন্যান্সের প্রবলেম, রাইট, এটা একটা। আরেকটা হচ্ছে দেখা যায় যে বিল্ডিং হচ্ছে তখন হয়তো তাদের পরিকল্পনা আবার পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, প্ল্যানিং এর চেঞ্জের জন্য এটা হয়। যেমন আমি ধানমন্ডির ভেতরে কিছু বলতে পারবো যে ওরা হয়তো 6 তলা বিল্ডিং পাস করিয়েছে, তখন ততদিনে আবার ওরা অনুমোদন দেখছে যে আশেপাশে ওরা অনুমোদন পাচ্ছে 10 তলার, তাহলে আমি কেন 6 তলা করবো? এখন আমার 10 তলা করার জন্য এটা স্টপ রেখে তখন 10 তলার পিছনে তারা দৌড়াচ্ছে যে ওটার জন্য পেপার রেডি করা, বা লিগালি হোক ইললিগালি হোক যেভাবে হোক আমার এখন ও করেছে আমারও করতে হবে। কিন্তু আমার বিল্ডিং এবং পার্শ্ববর্তী বিল্ডিং এর স্বাস্থ্যের কথা চিন্তা করে, মানে এই প্রতিযোগিতা বা লোভী যে অ্যাটিটিউড, সেগুলো একটু ত্যাগ করতে হবে আর কি মানুষের। না, এটা তো গেল একটা উদাহরণ। আর তাছাড়া আরেকটা বিষয় বোধহয় থাকে, আমরা যখন একটা কাজ করতে যাচ্ছি বড়, আমাদের মনে হয় যে আমাদের একটা মাস্টার প্ল্যানটা রেডি থাকে না, করছি চেঞ্জ করছি। মাস্টার প্ল্যানটা রেডি থাকে না, যেটা ওই যে শুরুতে যেটা বললাম যে যমুনা ফিউচার পার্কে আমি কোনো আমার আর্কিটেকচারাল কোনো প্রতিভা কাজে লাগাতে পারিনি, ওই পরিবেশ ছিল না ওখানে। উনি অ্যাকোয়ার করছেন, আমাদেরকে দিচ্ছেন, আমরা ইনপুট করছি, এরকম ছিল। এরকম আসলে অনেক বিল্ডিং গুলো এরকমই হচ্ছে যে হয়তো একটা প্ল্যান থাকে না, তার জন্যই না, একটা মাস্টার প্ল্যান করে নিলে মাস্টার প্ল্যানিং এর বিষয় আছে, যেটা আমি বললাম যে আগে যে নগর পরিকল্পনাবিদ যারা আছেন তারা যদি এই টোটাল জিনিসটা নিয়ে এখনো চিন্তা করেন তাহলে ঢাকা শহর হয়তো বা আবার ঘুরে দাঁড়াতে পারে। তো যেই জায়গাগুলো ঘিঞ্জি সেগুলো ওরকম থাকবে, সেগুলো হয়তো অন্যভাবে সলভ করা যায়, যে স্কুল কলেজগুলোকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, যেটা ধানমন্ডি থেকে অনেকখানি হয়েছে। হসপিটালগুলো মানে একটা নিড প্ল্যান অনুযায়ী যেখানে যেখানে হওয়া উচিত সেভাবে যদি করে তাহলে এগুলো কিছুটা মুক্তি পাওয়া যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই যে এই যে অগ্নি দুর্ঘটনা আসলে বেড়েই চলছে, তো এই জরুরি পথটা বা এই বিষয়টা ডিজাইনের ক্ষেত্রে এটা আচ্ছা, অগ্নি দুর্ঘটনা বেড়েই চলছে কারণ হচ্ছে আমরা আসলে নিয়ম মানি না। আমাদের কিন্তু নিয়ম আছে, আমার বিল্ডিংয়ে কতজন মানুষ হলে আমার কয়টা সিঁড়ি দিতে হবে, কত দূরে দিতে হবে, এখন এখানে যদি আগুন লাগে আমি কতটুকু ট্রাভেল করে গিয়ে নিজেকে এসকেপ করতে পারবো, এগুলি সব স্টাডি করা নিয়ম কানুন সবই আছে, কোড আছে। যেটা হয়েছে যে এটার ইমপ্লিমেন্টেশন নেই। এটার ইমপ্লিমেন্টেশনের জন্য একটু মানে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নিয়ে যদি এটাকে ইমপ্লিমেন্ট করে, বা যেমন ধরেন গার্মেন্টস, অন্য আমরা লাইনে চলে যাচ্ছি, গার্মেন্টস বিল্ডিংগুলোর ক্ষেত্রে যেমন এখন মানে বাইরের থেকে প্রেশার আসে যে তোমার এই ক্রাইটেরিয়া না থাকলে তুমি এটা করতে পারবা না। তো এখন দেখা যায় গার্মেন্টস বিল্ডিংগুলোর চেহারা অন্যরকম হয়ে গেছে, গ্রিন, হ্যাঁ, এবং অনেক সুন্দর পরিবেশ। তো ওরকম যদি
ব্যক্তি মালিকানাধীন হোক সরকারি হোক ওরকম যদি করে যে হ্যাঁ এখানে ফায়ার স্টেয়ার বা ফায়ার এসকেপের সুব্যবস্থা আছে তো এই বিল্ডিংটাকে আমরা এই রেট দিলাম এইভাবে করেও আগ্রহ বাড়ানো যায় মানুষের। কারণ আমাদের তো নিয়ম কারণ আছে, কোড আছে, সবই আছে, আমরা এখন নিয়ম বহির্ভূত কাজ করছি। আরেকটা যেটা হয় যে মানুষের মাঝে লোভ আর কি, যে আমার একটা অফিস বিল্ডিং সেটাকে আমি রেস্টুরেন্ট করে ফেললাম। এখন একটা রেস্টুরেন্টে যে পরিমাণ মানুষ হবে, একটা অফিসে গিয়ে সেই পরিমাণ মানুষ হবে, একটা রেস্টুরেন্টে আমার একটা সার্ভিস এন্ট্রি লাগবে, একটা কিচেনের এন্ট্রি লাগবে। এখন দেখা যাচ্ছে ফায়ার স্টেয়ারগুলোকে এই কিচেনের এন্ট্রি করে ফেলতেছে। তাহলে যখন সত্যিকারের ফায়ার হ্যাজার্ড হবে তখন কে কোথায় কিভাবে আছে সেটা তো আর চিন্তা করে হবে না। তখন যেটা অফিস বিল্ডিং তো এখানে ফায়ার হবে না, রেস্টুরেন্ট এখানে হবে, এরকম করে চিন্তা করে তো হবে না। মানুষ দুর্ঘটনা পড়ছে, এই জন্য দুর্ঘটনাগুলো বাড়ছে। এক হচ্ছে নিয়ম ভাঙা, আরেকটা হচ্ছে নিয়ম ভাঙাই আর কি, মানে এক হচ্ছে প্রয়োজনীয় সিঁড়ি ব্যবস্থা করছে না বা এসকেপের ব্যবস্থা করছে না, আরেকটা হচ্ছে বিল্ডিংগুলোকে একভাবে পাস করাচ্ছে রাজুক থেকে কিন্তু ব্যবহার হচ্ছে অন্যভাবে। এক্স্যাক্টলি। আপনার কাছে কিছু নমুনা আমাদের কাছে আছে, আমরা সবাই মিলে একটু দেখতে চাই। বাহ, খুবই চমৎকার। একটু অ্যাওয়ার্ডগুলো নিয়ে একটু কথা বলতে চাই, এবং আপনি গ্রামীণ প্রজেক্টে সেখানে একটি রিসেন্টলি অ্যাওয়ার্ড পেয়েছেন, সেগুলো নিয়ে একটু কথা বলুন। না, এটা তো 2016-তে। হ্যাঁ, সেগুলো নিয়ে একটু শুনবো। আচ্ছা, ওইটাই মানে গ্রামীণ এবং গ্রামীণটা আইবির মাধ্যমে কম্পিটিশন করেছিল। এবং আমাদের চিন্তাও যেটা বললাম যে আমরা ক্লাইমেট, কালচার এবং কনটেক্সট চিন্তা করে করেছি, কোর্টইয়ার্ড করে, এবং ভেতরে কিছু স্পেস রেখেছি। যে প্রথমত তো মাস্টার প্ল্যানটা করার পরে আমরা ডিটেল প্ল্যান করেছি হচ্ছে নার্সিং ইনস্টিটিউটটা। তো একটা ইনস্টিটিউটে কী হয়, কতগুলো ওপেন স্পেস রেখেছি, যে এটা যেমন ধরেন বুয়েটের নিচে আর্কিটেকচার ফ্যাকাল্টির নিচে একটা খোলা জায়গা, ওইটাই আমাদের মেমোরিতে থেকে গিয়েছে, যে ওখানে আমরা বন্ধুবান্ধব নিয়ে বসে আড্ডা দিয়েছি, ওইখানেই হয়তো আমরা ডিজাইন সলভ করেছি। এরকম বিভিন্ন ইনস্টিটিউটে এরকম একটা স্পেস থাকে, তো আমরা ওই ধরনের কিছু ইন্টারনাল স্পেস ক্রিয়েট করেছি, এটাতে করার চেষ্টা করেছি এবং হয়েছে সাকসেসফুলি। এবং আমরা খুব সিম্পল ওয়েতে চিন্তা করেছি, এবং এই সিম্পলিসিটিটাই হচ্ছে এটার মূল বিষয়। রাইট। ইন্টেরিয়র নিয়ে একটু কথা বলতে চাই। একটা হচ্ছে যে বিল্ডিংয়ের স্ট্রাকচার তো আর প্রতিদিন চেঞ্জ করা যায় না, এটা ফিক্স, এবং বিল্ডিংয়ে কতটুকু আলো বাতাস ঢুকবে সেটাও ফিক্স, কিন্তু ইন্টেরিয়র চাইলেই চেঞ্জ করে ফেলা যায়, প্রতিনিয়তই চেঞ্জ করা যায়। সো ইন্টেরিয়রের আপনাদের সিগনেচারটা কী থাকে? লাইক আপনারা যখন কোনো একটা পার্টিকুলার ভবনের ইন্টেরিয়র ডিজাইন করছেন, কোন বিষয়গুলোর দিকে আপনারা খেয়াল রাখেন? আচ্ছা, আমরা মূলত তো হোটেলগুলোর ইন্টেরিয়র করেছি বা করছি। হোটেলে যেটা যে গ্লোবাল একটা আসপেক্ট, ইন্টারন্যাশনাল চেঞ্জ যেগুলো আলটিমেটলি, হ্যাঁ, সাথে হচ্ছে দেশীয় একটা আসপেক্ট, এই দুইটার একটা ফিউশন করে আমরা করি। আর যেটা চেইন, বাইরের চেইন, ওদের তো নিজস্ব রিকোয়ারমেন্ট থাকে, সেখানে আমাদের রিকোয়ারমেন্ট আমাদের ফুলফিল করতে হয়। ওকে, সো খুব বেশি ইনপুট দেওয়ার সুযোগ থাকে না? না, ইনপুট দেওয়া যায়। আপনার ম্যাটেরিয়াল সিলেকশনের ক্ষেত্রেই তো দেখা যাবে যে মাথা খারাপ হয়ে যাবে, যে আমি কি কালার দিব, কোন ম্যাটেরিয়াল দিব, এটা আমাকে কি ফিলিং দিবে। হ্যাঁ, এই ম্যাটেরিয়াল সিলেকশন করতে গিয়ে মানে দেখা যায় যে আমরা হয়তো সিলেক্ট করে লাগিয়ে আবার ওটা ফেলে দিচ্ছি, আবার এই ম্যাটেরিয়াল সিলেকশনটা ইজ ভেরি হার্ড। আমি একেবারে রাইট। যদিও আপনাদের কাজগুলো খুব বিগ ভ্যালুমের, তারপর আমি খুব ছোট ছোট দুই একটা এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতে পারি কিনা। একটা হচ্ছে যে 3D ডিজাইন যখন দেখানো হয় তখন দেখে মনে হয় ওয়াও, তারপরে যখন প্র্যাকটিক্যালি সেটা আসে দেখা যায় কালার ঠিক নাই, ম্যাটেরিয়াল ঠিক নাই, দাঁড়িয়ে আছে কোনো রকম একটা। ওইটাই, এখন এই ম্যাটেরিয়ালের সাথে তো অনেক কিছু সম্পর্কিত, খরচ একটা ব্যাপার, হ্যাঁ, ওনার সেই খরচটা বহন করতে পারছে কিনা, তারপর অ্যাভেলেবিলিটির একটা বিষয় আছে, আউটসোর্সিং করতে হয়, তারপর 3D-তে আসলে পার্থক্য থাকে, আবার অনেক সময় মিলেও যায়, অনেক সময় 3D থেকেও ভালো হয়। হ্যাঁ, ফাইন। না, কিন্তু কেন বলছি, দেখা গেল হয়তো বাথরুমেরই একটা ডিজাইন করেছে, এমন একটা বাথটাব সেখানে দিয়েছে যেটা প্র্যাকটিক্যালি মার্কেটে পাওয়াই যায় না, সে হয়তো গুগল থেকে বা ইন্টারনেট থেকে ডাউনলোড করে বসিয়ে দিয়েছে। যেহেতু গুগল থেকে ইন্টারনেট থেকে দিয়েছে, অবশ্যই মার্কেটে আছে। এখন হচ্ছে অ্যাভেলেবল না, কথাটা ঠিক না, আউটসোর্সিং করতে হবে, সেই ক্ষেত্রে বাজেট কম বেশি হতে পারে।
ওকে। হ্যাঁ, সেজন্য এখন আমাদের কাজগুলো তো এত বেশি ডিফারেন্স থাকে না। আপনি যেটা বলছেন এগুলো থাকে, মার্কেটে হয়তো অনেক কাজই পাবেন, আমাদের কাজে এত বেশি থাকে না। কারণ হচ্ছে আমরা যেহেতু বাজেটটা আগে জেনে নিই, সে অনুযায়ী আমরা স্টাডি করি যে কোথায় কেমন আছে এই জিনিসটা আমার এনে লাগাতে কেমন খরচ হতে পারে, এটার কেমন খরচ, আমার আনার খরচ কেমন, ইমপ্লিমেন্টেশনের খরচ কেমন, সব সহই আমরা এটা করি, যার জন্য আমাদের প্ল্যানিং এর সাথে প্র্যাকটিক্যালি খুব একটা ডিফারেন্স। সো এই যে বাজেট জানার যে ব্যাপারটা ক্লায়েন্টের কাছ থেকে, ক্লায়েন্ট বলতে চায় ব্যাপারটা যে না আমার বাজেট, অবশ্যই বলবেন, না বললে তো ওনারই ধরা খাওয়া। এইখানে ট্রাস্ট ইস্যু থাকে কিনা, যে আমি বাজেট বলে দিলাম সেখানে উনি কত টাকা কিভাবে কি করছেন না করছেন? না, এটা এখানে বলতে হবে, কারণ হচ্ছে এটা তো একটা পার্সেন্টেজ হিসেবে যদি আমি ধরি যে আমার এত খরচ হবে তার এত পার্সেন্ট, এখন খরচ এটা ওনারকে বলতে হবে, না বললে তো ওই যে সেই গ্যাপটা থাকবে। আমি আপনাকে তাহলে ওনার হিসেবে দেখাবো কি করে যে আপনার বাসাটা কি হচ্ছে, আপনি আমাকে বাজেট বলেন, সেই অনুযায়ী আপনাকে এই ম্যাটেরিয়াল ব্যবহার হচ্ছে, তখন আমরা তাকে দেখাতে পারবো। আমরা তো হঠাৎ করে মানে কাল্পনিকভাবে কিছু করতে পারবো না। কাল্পনিকভাবে করলে তখন ওটা মিলবে না, যেটা আপনি বললেন যে ইন্টেরিয়র ছবিতে দেখাচ্ছে একরকম, বাস্তবে আরেক রকম, তখন এই সমস্যাটা থাকে। রাইট। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। এই কাজের বাইরে যদি একটু জানতে চাই, কি করতে ভালো লাগে অবসর সময়ে? আমার পড়তে ভালো লাগে। এখনো পড়ার মধ্যেই আছেন? জি, আমি পড়ি। আমার গল্প বই পড়তেও ভালো লাগে, সবকিছুই পড়তে ভালো লাগে। আমি একটু পড়াশোনা করি, আর এখন আসলে অবসরটা না ওইভাবে আসলে পাওয়া যায় না কেন যেন। আর আমি ওই যে বললাম, আমি আমার বাচ্চাদেরকে একটু সময় দিচ্ছি। আমার ওই চাকরি ছাড়ার পর থেকে এই পর্যন্ত বাচ্চাদের জন্য একটু সময় রেখেছি। তো আসলে অবসরটা হবে পরিবারের সাথে আর বই পড়াটাই। জি, পুরোটা সময় অনেক ভালো লাগলো, অনেক ভালো একটি সময় কাটিয়েছি আমরা। আমারও ভালো লেগেছে আপনাদের এখানে এসে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের প্রথম ঘন্টার আয়োজন। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকবেন।